বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপন্স অনলাইন স্মার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যে ইউজ অফ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস 6 থেকে শুরু করে যত বড় ক্লাস হোক না কেন, এই রাইট ফর্ম ভার্বস থেকে প্রশ্ন চলে আসে। তো আজকে আমরা খুব সহজে রাইট ফর্ম ভার্বসের কিছু নিয়ম দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো লেটস স্টার্ট, চলেন শুরু করি। তো শুরুতে আমরা দেখব আসলে ভার্ব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ভার্ব। ভার্ব কি? তাহলে আমাদের ভার্বের ডিফিনিশনে বলতে হয় ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলে। আর আমরা জানি যে ইংলিশে পার্টস অফ স্পিচ 8টি রয়েছে এবং 8টির মধ্যে এই ভার্ব একটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচ। তো ভার্ব হচ্ছে মূলত অ্যাকশন ওয়ার্ড। তো আমরা একটু দেখার চেষ্টা করি ভার্ব হচ্ছে কি অ্যাকশন ওয়ার্ড। ভার্ব বেসিক্যালি হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। আর যদি ভার্বের আমরা সংক্ষেপে যদি আলোচনা করি, সংক্ষেপে আমরা বোঝার চেষ্টা করি, ভার্বের কাইন্ডস অথবা প্রকারভেদ যদি আসি, ভার্বের প্রকারভেদ দুই প্রকার করে হয়। বিভিন্ন ধরনের ভার্বের প্রকারভেদ রয়েছে। যেমন আমরা অনেকে জানি অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আবার আমরা অনেকে জানি ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এরকম অনেকগুলো প্রকারভেদ রয়েছে, বা কাইন্ডস বা ক্লাসিফিকেশন আপনারা যেটাই বলুন না কেন, এগুলো অনেক প্রকার রয়েছে। তো আমরা শর্টকাটে জানার চেষ্টা করি। তো ভার্ব আমরা দেখতে পাচ্ছি মূলত দুই প্রকারের, একটা হচ্ছে অক্সিলারি আর একটি হচ্ছে কি প্রিন্সিপাল। অক্সিলারি এর বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী, আর প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে মূল বা প্রধান ভার্ব। তো যদিও অনেক প্রকারের ভার্ব রয়েছে, যেমন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পজেসিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, অনেকগুলো আছে। তো আমরা খুব সহজে আসলে এই দুটি ডিফিনিশন থেকে বোঝার চেষ্টা করব, দুই প্রকার কাইন্ডস থেকে আমরা বোঝার চেষ্টা করব। একটি অক্সিলারি আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি এটার আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্বস। আমরা জানি যে অক্সিলারি ভার্ব অনেকগুলো আছে, তার মধ্যে মেজর যেগুলো আমরা সেগুলো দেখার চেষ্টা করি। বি আছে, আমরা জানি বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা হই, হয়, হন, এরকম বোঝায়। তো বীর বলতে আমরা যদি একটু সময়ের উপরে আমরা যদি নজর রাখি, তাহলে প্রেজেন্ট বা বর্তমান বোঝাতে বি ভার্ব বলতে আমরা অ্যাম ইজ আর মিন করব বা আমরা বুঝে নেব। তারপর বি অতীত অর্থে আমাদের ধরে নিতে হবে ওয়াজ ওয়্যার, আর ভবিষ্যৎ অর্থে অর্থাৎ ফিউচার অর্থে আমাদের ধরে নিতে হবে শ্যাল এবং উইল। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে বির সঙ্গে যখন আমরা আইন যুক্ত করব তখন হবে বিং, আর বির যখন পাস্ট টেন্স ফর্ম হবে তখন হবে কি বিন। তাহলে আরেকবার একটু চেষ্টা করি যে বীর বর্তমান ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ আর আমাদের ধরতে হবে, এবং অতীত ফর্ম ওয়াজ আর ধরতে হবে, এবং ভবিষ্যৎ ফর্ম শ্যাল এবং উইল ধরতে হবে। আর বির সাথে আইনযোগ করলে হবে বিং, বীর পাস্ট টেন্স ফর্ম হচ্ছে কি বিন। অনুরূপভাবে আমরা যদি হ্যাভ দেখি, তাহলে বর্তমান অর্থে হ্যাভ হ্যাজ, আর অতীত বোঝাতে কী ব্যবহার হয় হ্যাড, এবং হ্যাভ হ্যাজের সঙ্গে যখন আমরা আইনযোগ করব তখন কী হবে হ্যাভিং। আর হ্যাভ বা হ্যাজ এইটা প্রেজেন্ট, এটার যদি আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লক্ষ্য করি তাহলে সেটা হবে কি হ্যাড। হ্যাড পাস্ট ফর্ম হয়, আবার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অনুরূপভাবে ডু যদি আমরা লক্ষ্য করি, তাহলে বর্তমান অর্থে অর্থাৎ প্রেজেন্ট অর্থে আমাদের ধরতে হবে ডু ডাস, আর অতীত অর্থে ধরতে হবে আমাদের কি ডিড, এবং ভবিষ্যৎ অর্থে আমরা ধরতে পারি যে শ্যাল ডু, উইল ডু, ওটা পরের কথা। তো আমরা একটু দেখি, ডুর সঙ্গে আইনযোগ করলে হবে ডুইং, আর ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি ডান। তাহলে এটা আমরা সংক্ষেপে আমরা সবাই জানি এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এবং আমরা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের উপর একটু আমরা লক্ষ্য করি। এর গঠন কিন্তু আমরা অনেকেই জানি এবং অনেকেরই আমাদের অজানা রয়েছে। তো যারা বিগিনার রয়েছেন, যারা শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য আমি আজকে এই টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। তো একটু লক্ষ্য করি প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব। মূল ভার্ব আমরা সবাই জানি যে গো, ইট, তারপর কী দেওয়া আছে লার্ন, এরকম করে অসংখ্য ভার্ব মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। অসংখ্য ভার্ব রয়েছে। তো বিষয়টা হচ্ছে যখন আমরা রাইট ফর্ম ভার্বস অ্যান্সার করতে যাব তখন আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, যে বিষয়টি আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্বের গঠন জানতে হবে। আসলে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের মূলত 5টা ফর্ম হয় বা গঠন হয়। এই 5টি ফর্ম আমরা দেখার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট, নাম্বার 2 হচ্ছে পাস্ট ফর্ম, নাম্বার 3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং নাম্বার 4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এবং নাম্বার 5 হচ্ছে ভার্বের এস, ইএস অথবা আইএস ফর্ম। তো আমরা প্রায় পড়ে থাকবো বা আমরা অনেকেই পড়েছি যে কোনো বই খুললে কনজুগেশন অফ ভার্বের 3টে ফর্ম পাওয়া যায়, একটা প্রেজেন্ট, একটি পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো আমরা একটু উদাহরণ দেখার চেষ্টা করি। আমি একটু সংক্ষেপে লিখে দিয়েছি, যেমন গো, এটা একটু প্রেজেন্ট ফর্ম,
এটার পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি গন, অথবা কি আমরা উচ্চারণ করতে পারি গান, গন অথবা গান। তারপর গোর সঙ্গে আমরা আইন যুক্ত করলে হবে গোয়িং, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যখন মূল ভার্বের শেষে আইন যুক্ত থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস থাকবে তখন সেটা হবে ভার্বের এস বা ইএস ফর্ম। যেমন গোস শেষে ইএস যুক্ত করলে হবে কি গোস। তো এবার আমরা দেখার চেষ্টা করবো রাইট ফর্ম ভার্বসের বেশ কিছু নিয়ম দেখার চেষ্টা করব। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে এই যে প্রিন্সিপাল ভার্ব, এর আমরা ফর্ম বা আকার 5টা দেখতে পেলাম। একটা হচ্ছে প্রেজেন্ট, একটি হচ্ছে পাস্ট, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে ভার্বের এস বা ইএস ফর্ম। তো কোনো যদি শিক্ষার্থী বা যে কেউ এনিওয়ান যদি জানতে পারে যে আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কখন বসে, ভার্বের পাস্ট ফর্ম কখন বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসে, ভার্বের আইএনজি ফর্ম কখন বসে, ভার্বের এস বা ইএস ফর্ম কখন বসে, সে অনায়াসে কিন্তু রাইট ফর্ম ভার্বসের অ্যান্সার করতে পারবে। খুব সহজে সে রাইট ফর্ম ভার্বসের অ্যান্সার করতে পারবে, এটা তার পক্ষে খুব ইজি হবে। তো আমরা দেখার চেষ্টা করি। তো আমি এখানে মূল ভার্বের বেশ কিছু নিয়ম লিখে দিয়েছি। তো শুরুতেই দেওয়া আছে প্রেজেন্ট বা ভার্বের V1, আমরা সংক্ষেপে বোঝার জন্য প্রেজেন্টকে V1 বলতে পারি। পাস্ট ফর্ম অর্থাৎ সংক্ষেপে আমরা V2 বলতে পারি, V2 ভার্ব বলতে পারি। পাস্ট পার্টিসিপল সংক্ষেপে আমরা এটা V3 বলতে পারি বা পাস্ট পার্টিসিপল ভার্ব বলি আমরা। তারপর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে এটাকে বলতে হবে প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের শেষে এস বা ইএস ফর্ম আমরা বলতে পারি। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, অলওয়েজ রিমেম্বার ইন ইউর মাইন্ড দ্যাট, আমরা সর্বদাই মনে রাখবো একটি মূল ভার্ব বা একটা মেইন ভার্ব বা একটা প্রিন্সিপাল ভার্বের মূলত ফর্ম হচ্ছে 5টি। একটি হচ্ছে প্রেজেন্ট, একটি হচ্ছে পাস্ট, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত করলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের শেষে এস, ইএস অথবা কি আছে আইএস। তো এখন আমরা দেখার চেষ্টা করব কখন ভার্বের মূল ফর্ম হয় বা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো আমাদের ভার্বের মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্মের জন্য আমি বেশ কিছু এখানে লিখে দিয়েছি, কিছু নিয়ম লিখে দিয়েছি, যদিও অনেকগুলো নিয়ম রয়েছে। খুব সহজে বোঝার সুবিধার্থে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম লিখে দিয়েছি। শুরুতেই আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, এবং খেয়াল রাখতে হবে ওই টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে, এবং শর্ত হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয়ে অন্য কোনো নাম্বার এবং পার্সন, এটা হতে পারে ফার্স্ট পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হতে পারে। কিন্তু যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয়ে অন্য কোনো নাম্বার এবং যদি পার্সন হয়, সেক্ষেত্রে ভার্বের অবশ্যই মূল ফর্ম বসাতে হবে। অর্থাৎ ভার্বের বেস ফর্ম, প্রিন্সিপাল ফর্ম, মূল ফর্ম যেটাই বলুন না কেন সেটা অবশ্যই বসাতে হবে রাইট ফর্ম ভার্বসের যখন আপনারা অ্যান্সার করবেন। এবং দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে, আপনারা অনেকে জানেন মডালস বা সেমি মডালস কিছু ভার্ব আছে, যেমন ক্যান আছে, কুড আছে, মে আছে, মাইট, মাস্ট, শুড, অট টু এবং প্রিপোজিশন টু। এবং আমাদের খেয়াল রাখতে হবে ইংলিশে অনেকগুলো প্রিপোজিশন আছে, আপনারাও জানেন, যেমন ফর একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন, বাই একটা প্রিপোজিশন, ইনটু একটা প্রিপোজিশন, এরকম অনেকগুলো প্রিপোজিশন রয়েছে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র প্রিপোজিশন টু। তারপর ডু নট, ডাজ নট, ডিড নট, শ্যাল, উইল, লেট, মেক, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, আবার ক্যান নট বাট, কুড নট বাট, এগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয় বা ভার্বের মূল ফর্ম হয়। তাহলে আমাদের দ্বিতীয় নম্বরের নিয়মে যেটা বলা হচ্ছে যে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, অট টু, টু, প্রিপোজিশন টু, এটা খেয়াল রাখতে হবে। তারপর ডু নট, ডাজ নট, ডিড নট, শ্যাল, উইল, লেট, মেক, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, এগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে বা মূল ফর্ম হবে। তো চলেন একটু উদাহরণ দেখার চেষ্টা করি। যেমন আমি এখানে 1 নম্বর উদাহরণে আমি আপনাদের বোঝাচ্ছি, দেখেন যে দে অফেন, এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে মূল ভার্ব প্লে, প্লে শেষে এর যুক্ত করা আছে প্লেস ক্রিকেট। তাহলে এটা আমাদের অ্যান্সার করতে হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে আছে। তাহলে এটার আমরা যদি অ্যান্সার করতে যাই, তাহলে সর্বপ্রথম আমরা সাবজেক্ট দেখি, দে কিন্তু এটা ফার্স্ট পারসন নয়, দে হচ্ছে থার্ড পারসন। এখন শর্তে বলা আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে এখানে আমরা লক্ষ্য করি দে কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এটা কিন্তু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো না। এই জন্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা আমাদের যাবে না, শুধু মূল ভার্ব বসাতে হবে। তাহলে আমি এর আগেও কিন্তু বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে মূল ভার্বের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো নাম্বার এবং পার্সন হয়, তাহলে অবশ্যই ভার্বের মূল ফর্ম, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে অবশ্যই এখানে মূল ফর্ম প্লে ব্যবহার করতে হবে, এস বাদ দিতে হবে। তাহলে
তাহলে দে অফেন প্লে ক্রিকেট, তারা প্রায় কী করে ক্রিকেট খেলে। আবার একটা আমরা উদাহরণ দেখি, অ্যানাদার এক্সাম্পল, যেমন হি ক্যান ডিড দ্য ওয়ার্ক, এখানে ডু পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে ডিড। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা একটু আগে দেখছি ক্যান কুড এগুলো হচ্ছে মডাল ভার্বস, এগুলোর পরে অবশ্যই ভার্বের মূল ফর্ম বা ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে এখানে ডিডের পূর্বে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান, তাহলে ক্যান কুড যেটাই থাকুক না কেন এটার পরে অবশ্যই ভার্বের মূল ফর্ম বসালে তাহলে ডিড হবে না, এখানে হবে ডু। তাহলে অ্যান্সার হবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। তো এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, এগুলো আমাদের কি প্র্যাকটিস করতে হবে। অসংখ্য উদাহরণ আছে বই, এটা হচ্ছে কম্পালসারি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার। আবার যারা স্কুল পর্যায়ে 2 পরীক্ষা দিবেন এবং যারা এসএসসি এবার আপনারা পরীক্ষা দিবেন, অংশগ্রহণ করতে যাচ্ছেন 2025 সালের ব্যাচ, এবং ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই টিউটোরিয়ালটা খুব গুরুত্বপূর্ণ এবং রাইট ফ্রম ভার্বস এই টপিকটি অবশ্যই রয়েছে। তো এবার আমরা দেখার চেষ্টা করব ভার্বের পাস্ট ফর্ম কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা সংক্ষেপে এটাকে V2 ব্যবহার করেছিলাম বোঝার সুবিধাতে। আমাদের খেয়াল রাখতে হবে যে অতীত নির্দেশক কোনো শব্দ বা ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ যদি থাকে তাহলে অবশ্যই রাইট ফ্রম ভার্বসের প্রশ্নে অবশ্যই ওই ভার্বটা পাস্ট ফর্মে আমাদের অ্যান্সার করতে হবে। যেমন আমরা একটু লক্ষ্য করি, যেমন ইয়েস্টারডে শব্দের অর্থ হচ্ছে কি গতকাল, এগো শব্দের অর্থ হচ্ছে পূর্বে, লং সিন্স মানে হচ্ছে অনেক আগে, লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত, এবং আমি লিখে দিয়েছি সংক্ষেপে বোঝার সুবিধার্থে লাস্টের পরে কি থাকবে সময়, অর্থাৎ লাস্ট ডে থাকতে পারে, অর্থাৎ গত দিন থাকতে পারে, লাস্ট ইয়ার থাকতে পারে, গত বছর থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে, গত সপ্তাহ থাকতে পারে, এরকম অনেকগুলো সময় থাকতে পারে। তাহলে এই যে লাস্ট থাক আর ওয়ান্স আপন টাইম থাক, লং এগো থাক, ইয়েস্টারডে থাক, এক কথা যদি অতীত নির্দিষ্ট কোনো আমরা শব্দ বা ফ্রেজ পেয়ে যাই তাহলে অবশ্যই ভার্বের আমাদের পাস্ট ফর্ম করতে হবে। এবং আমাদের পরের আমরা নিয়মটা যাই, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি আমরা সাবজেক্ট পেয়ে যাই, তারপর যদি ব্র্যাকেট ক্লোজের ভিতরে যদি কোনো ভার্ব পাওয়া যায় তাহলে সেটা অবশ্যই পাস্ট ফর্মে আমাদের অ্যান্সার করতে হবে। তো আমরা একটু লক্ষ্য করি, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট পাওয়া যায়, এখন এখানে খেয়াল রাখতে হবে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে, যদি প্রিপোজিশন টু থাকে তাহলে অবশ্যই ভার্বের মূল ফর্ম করতে হবে। এখানে অনেক স্টুডেন্ট বা অনেক শিক্ষার্থী ভুল করে থাকে, আমি আবারও বলতেছি, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট পাওয়া যায় এবং ব্র্যাকেটের ভিতরে যদি কোনো ভার্ব থাকে সেটা অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। আর ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পর যদি কোনো সাবজেক্ট পাওয়া না গিয়ে যদি প্রিপোজিশন টু থাকে তারপরে ব্র্যাকেট ক্লোজে ভার্ব থাকে তখন সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রিপোজিশন টুর উপর ভার্বের মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হয়। তো এবার আমরা পরের নিয়ম দেখি যে বিফোর এবং আফটার। আমরা অনেকেই জানি যে টেন্স, আমরা জানি যে টেন্স আছে, টেন্স 3 প্রকার, পরে 4 ভাগে ভাগ করা হয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইন টোটাল টেন্স হচ্ছে কি 12টা টেন্স আছে। এই 12টার বলতে বিশেষ করে পারফেক্ট টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর এবং আফটার ব্যবহার আসে, বিফোর এবং কি আফটার ব্যবহার আসে, এবং ঘুরে ফিরে এই প্রশ্নটা প্রায় চলে আসে। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিফোর শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পূর্বে কি হয় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়, আর আফটার মানে পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি গঠনটা স্ট্রাকচার যদি গঠন করি, মানে স্ট্রাকচারটা যদি একটু লক্ষ্য করি বা গঠনের প্রতি যদি আমরা লক্ষ্য করি, এই গঠনটার প্রতি, যেমন এখানে বিফোর মাঝে থাকবে, তার সামনে একটা সেন্টেন্স থাকবে এবং বিফোরের পরও একটা সেন্টেন্স থাকবে। তাহলে বিফোর মানে পূর্বে, পূর্বে কি থাকবে সাবজেক্ট, হ্যাড, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা হবে পাস্ট পারফেক্ট হবে, এবং বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। তো যেহেতু আমরা পাস্ট V2 নিয়ে আমরা শিখতেছি তাহলে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে বিফোরের পরে যে সেন্টেন্সটি থাকবে সাবজেক্টের পরে ভার্বের অবশ্যই পাস্ট ভার্ব হবে, এবং আফটার মানে হচ্ছে কি পরে পাস্ট পারফেক্ট হয়, এবং আফটারের পূর্বে অর্থাৎ আগেই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বটা পাস্ট ফর্মের হবে, অর্থাৎ সংক্ষেপে আমরা V2 বলতে পারি। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা V2 পড়তেছি, এগুলো কিন্তু নিয়ম প্রায় পরীক্ষায় চলে আসতেছে। তাহলে বিফোরের যে কি পূর্বে পাস্ট কি পারফেক্ট, আর পরে অর্থাৎ বিপরের পূর্বে এবং আপনার পরে পাস্ট পারফেক্ট হয়, তাহলে এই যে এই দুটোর ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হবে। এবং আমরা পরের নিয়মে যাওয়ার চেষ্টা করি যে অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্স। অ্যাজ ইফ এর বাংলা অর্থ হচ্ছে যেন অথবা যাতে, অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে যেন অথবা যাতে, সেন্স মানে থেকে বা হতে, বিভিন্ন ধরনের বাংলা অর্থ চলে আসে। তো আমরা খেয়াল রাখবো এই অ্যাজ ইফ, অ্যাজ দো, সেন্স কোনো সেন্টেন্সের কী থাকবে মাঝে থাকবে, তার সামনে একটা সেন্টেন্স থাকবে, এগুলোর পরে আরেকটা করে সেন্টেন্স থাকবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাজ ইফ, অ্যাজ দো সেন্সের পূর্বের বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে পরের সেন্টেন্সের ভার্বটা অবশ্যই আমাদের পাস্ট ফর্মে আমাদের অ্যান্সার করতে হবে। এবং অ্যাজ ইফ, অ্যাজ দো এবং সিন্সের পূর্বের যদি সেন্টেন্সটার ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পরের সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট, গঠন হবে হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
তো এটা খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু পরীক্ষায় প্রায় চলে আসে কি যে অ্যাজ ইফ অ্যাজ দো এবং সিন্সের যদি ভার্বটা প্রেজেন্ট হয় পরের ভার্বটা পাস্ট হবে, আর প্রথম ভার্বটা পাস্ট হলে পরেরটা হ্যাড বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর আই কল হিম ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি তাকে ডেকেছিলাম। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে ইয়েস্টারডে এটা অতীত নির্দেশক একটি শব্দ, সেজন্য কলের পাস্ট ফর্ম আমাদের কি করতে হবে কল্ড, অর্থাৎ ইডি যুক্ত করে ভার্বটা টু করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, অ্যান্সার করতে হবে। এবং 2 নম্বর এক্সাম্পল যদি লক্ষ্য করি ইট ইজ টাইম, তারপরে আমরা সাবজেক্ট পেয়েছি উই, সেজন্য প্লান্টের পাস্ট ফর্ম আমাদের অ্যান্সার করতে হবে প্লান্টেড। তো আমাদের বাসায় কি করতে হবে, যারা আমরা পরীক্ষা দেব বা বিভিন্ন পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব, আমাদের কি চর্চা করতে হবে, আমাদের অনুশীলন করতে হবে। এবার আমরা দেখার চেষ্টা করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম কখন ব্যবহৃত হয়। তো আমরা সবাই জানি যে টেন্স মূলত হচ্ছে 12 প্রকার টেন্স আছে। আমরা সবাই জানি যে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং কি ফিউচার। আবার এই 3 প্রকারকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে ইনডিফিনিট, একটি হচ্ছে কন্টিনিউয়াস, একটি হচ্ছে পারফেক্ট, আর একটি হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো লক্ষ্য করো যে পারফেক্ট টেন্সগুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ যদি আমরা আরেকটুভাবে যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট গঠন কি সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্টের গঠন কি সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্টের গঠন কি সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এগুলোর পর অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আবার কি খেয়াল রাখতে হবে, ক্যান বি, কুড বি, মাস্ট বি, শুড বি, উড বি, মে বি এবং মাইট বি এগুলোর পরও মূল ভার্বের কি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। একটু আগে আমরা লক্ষ্য করছি ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে শুধুমাত্র ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড এগুলো থাকলে ভার্বের বেস ফর্ম মূল ফর্ম হয়, কিন্তু এগুলোর পরে যখন বি থাকবে তখন এটা কি পেসিভ বোঝায়, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আমাদের অ্যান্সার করতে হবে, ভার্বটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে। এবং কোন ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেসিভ হয়ে যায়, যখন অ্যাক্টিভ থেকে পেসিভ হয়ে যায় তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এবং আমাদের এই শিক্ষার্থীরা বিশেষ করে এই জায়গায় অনেকে ভুল করে যে পেসিভের ক্ষেত্রে তারা অ্যান্সার করতে পারে না। তো আমরা জানি ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্চ, ভয়েস ইংলিশে 2 প্রকার, আমরা সবাই জানি এটাও যে অ্যাক্টিভ এবং পেসিভ। অ্যাক্টিভ বাংলা অর্থ হচ্ছে সক্রিয়, পেসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। এই যে সক্রিয় এবং নিষ্ক্রিয় এটাও অনেকে আমরা বুঝি না। অ্যাক্টিভ মনে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে, সহজ ভাষায় আমি বোঝাচ্ছি, অ্যাক্টিভ মনে হচ্ছে পারে, অর্থাৎ যে কাজটি করতে পারে, আর পেসিভ বলতে যে কাজটি করতে পারে না। তো চলো উদাহরণ দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হি হ্যাজ রাইট ইট, তাহলে এখানে আমরা একটু আগে কিন্তু শিখেছি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হয়, যখন পারফেক্ট টেন্সগুলোতে, অর্থাৎ মূল ভার্বের শুরুতে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এগুলো যদি পাওয়া যায় তখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে হ্যাজের পর রাইট আছে, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি রাইট, রোট, তাহলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বসাতে হবে, তাহলে অ্যান্সার হবে কি রিটেন। কেন, এই যে সামনে হ্যাজ আছে। তারপরে এখানে আমরা প্লান্ট আছে, ট্রিজ শুড বি প্লান্ট, অর্থাৎ গাছ বা বৃক্ষ রোপণ করা উচিত, তাহলে এখানে হচ্ছে প্লান্ট, এটা একটা এটার বাংলা অর্থ হচ্ছে গাছপালা রোপণ করা বা বৃক্ষ রোপণ করা, এটা একটা ভার্ব, কিন্তু তার পূর্বে পাওয়া যাচ্ছে শুড বি। তো আমাদের খেয়াল রাখতে হবে ক্যান বি, কুড বি, মাস্ট বি, শুড বি, উড বি, মে বি এগুলোর পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে এখানে প্লান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম আনসার হবে প্লান্টেড। এবং আমি একটু আগে বলছিলাম যে আসলে ভয়েসের ক্ষেত্রে যখন ভয়েস হবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এবং ভয়েস 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। এবং আমি বলছিলাম অ্যাক্টিভ বলতে সহজ ভাষায় বোঝার জন্য আমি বলছিলাম যে অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে পারে, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজটি করতে পারে, আর প্যাসিভ বলতে কি সাবজেক্ট কাজটি করতে পারে না। যখন পারে না তখন মূল ভার্বের অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো আমরা একটু বোঝার একটু চেষ্টা করি। এখানে একটু উদাহরণ দেখা যাচ্ছে, দ্য বুক ইজ বাই মি, এই বাই শব্দের অর্থ হচ্ছে কেনা অথবা ক্রয় করা, আমরা সবাই জানি। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করে যাই তাহলে এটা অবশ্যই কিন্তু প্যাসিভের মধ্যে পড়েছে, সেজন্য এখানে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের কী করতে হবে বথ। আবার একটু লক্ষ্য করি যে এইটা প্যাসিভ কেমন করে সহজে বোঝার জন্য, যে ভার্বের পরে অর্থাৎ ব্র্যাকেট ক্লোজের ভিতরে অবশ্যই ভার্ব থাকবে, ভার্বের পূর্বে বি ভার্ব থাকে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে পেছনে প্রিপোজিশন, অর্থাৎ এই ভার্বের পরে প্রিপোজিশন বাই থাকতে পারে, ইন থাকতে পারে, এরকম যে কোনো প্রিপোজিশন থাকতে পারে, তাহলে আমরা সহজে বুঝবো সেটা প্যাসিভ বোঝায়, বিদায় বাইয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমাদের কী করতে হবে বথ। আবার ওয়াটার পালুট ইন মেনি ওয়েজ, অর্থাৎ পানি বিভিন্নভাবে কী হয় দূষিত হয়, পানি বিভিন্নভাবে দূষিত হয়। এখানে যদি লক্ষ্য করেন, এটা যদি অ্যান্সার করতে যান যে ওয়াটার এখানে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে মূল ভার্বের শেষে এস, ইএস, আইএস হয়, এটা আমরা অনেকে পড়ে আসছি। কিন্তু ওয়াটারের পরে এখানে পালুটের শেষে যদি এস যুক্ত করি তাহলে এটা ভুল হবে। পানিকে নিজে নিজে দূষণ করে না মানুষের পানি দূষণ করে? প্রশ্ন হচ্ছে পানিকে নিজে নিজে দূষিত হয়? উত্তর হচ্ছে না, আসলে আমরা পানি দূষিত করি। তাহলে এখানে এই সাবজেক্টটা কি হলো অক্ষম হলো, তাহলে এটা আমরা যদি প্যাসিভ করি, পেছনে প্রিপোজিশন আছে, তাহলে আমরা এটা বর্তমান বোঝাচ্ছে, তাহলে এখানে বি ভার্ব ইজ বসে মূল ভার্বের আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তাহলে অ্যান্সার হবে ইজ পালুটেড। তাহলে ওয়াটার ইজ পালুটেড ইন মেনি ওয়েজ, এবং পরীক্ষায় বেশিরভাগ এরকম প্রশ্ন থাকে।
আমি আবারও বুঝাচ্ছি যে ওয়াটার এখানে অনেকে ভুল করবে যে ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে এস যুক্ত করে দেবে, কিন্তু আসলে এখানে ভার্বের শেষে যখন এস যুক্ত করে দেবে তখন সেটা রং হবে, এটা সঠিক উত্তর হবে না। কেন সঠিক উত্তর হবে না? কারণ এখানে পানি নিজে নিজেকে দূষণ করে না, তাহলে এটা পেসিভ, তাহলে পেসিভ অর্থে পেসিভ করে দিলে ওয়াটারের উপরে ইজ বসে মূল ভার্বের ফার্স্ট পারসন ফর্ম আমরা ব্যবহার করতে পারি। এখানে আরেকটা অ্যান্সার করা যাবে, ওয়াটার ক্যান বি ব্যবহার করে ভার্বের ফার্স্ট পারসন ফর্ম আমরা করতে পারি। এবার আমরা দেখার চেষ্টা করব ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, কোন কোন ক্ষেত্রে ভার্বের আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। তো শুরুতে লক্ষ্য করতে পারছি যে সাবজেক্টের পরে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, তারপরে শ্যাল বি, উইল বি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্বগুলোর পর মূল ভার্বের সাথে কি আইএনজি হয়, তবে শর্ত হচ্ছে অবশ্যই সাবজেক্টটি সক্ষম হতে হবে। যদি সাবজেক্টটি নিজে কাজ করতে না পারে, সক্ষম না হয়, তখন ভার্বের সাথে কি হবে না, আইএনজি যুক্ত হবে না, তখন আবার পেসিভ করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পারসন ফর্মে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, সাবজেক্টের পরে যখন অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এই অক্সিলারি ভার্বের উপর ভার্বের আইএনজি হয়। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এগুলোর পর মূল ভার্বের সাথে আইএনজি হবে। কখন? যখন সাবজেক্টটি সক্ষম হবে, যখন সাবজেক্টটি অ্যাক্টিভ হবে। আর যখন সাবজেক্টটি সক্ষম হবে না, অ্যাক্টিভ হবে না, তখন অ্যাম, ইজ আর ওয়াজ আর থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হবে না, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তা আমরা একটু পরে উদাহরণে যাব এবং দেখার চেষ্টা করব। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। তারপর হচ্ছে প্রিপোজিশন টু বাদে যত প্রকার প্রিপোজিশন আছে, ফর আছে, অফ আছে, বাই আছে, ইন আছে, উইদাউট আছে, যত প্রকার প্রিপোজিশন আছে, এগুলোর পর ভার্বের কী করতে হবে, ভার্বের আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ এগুলোর পরে ভার্বের আইএনজি যুক্ত হয়। আবার কোন কোন ক্ষেত্রে যে শুরুতে যদি সাবজেক্টের স্থানে ভার্ব আসে, অর্থাৎ পার্টিসিপল জেরান হিসেবে যদি শুরুতে যদি ভার্ব আসে, সাবজেক্টের ভূমিকা পালন করতে আসে, তাহলে অবশ্যই ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আরেকটা নিয়ম কি, যে একটি সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্স নয় এবং কম্পাউন্ড সেন্টেন্স নয়, একটি সরল বা সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব আসে, তাহলে অবশ্যই ভার্বের সাথে কি করতে হবে, অবশ্যই একটি ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। এই যে অনেকে ভুল করে কম্পাউন্ড সেন্টেন্সে হলে হবে না, কমপ্লেক্স সেন্টেন্স হলে হবে না, এটা হতে হবে অবশ্যই সিম্পল বা সরল বাক্য হতে হবে। আচ্ছা, এবার আর একটা আমরা নিয়ম দেখার চেষ্টা করি কখন ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। সেটা হচ্ছে যে কিছু ফ্রেজ আছে, কিছু শব্দাংশ আছে, এই শব্দাংশগুলোর পরে যদি কোনো মূল ভার্ব থাকে ব্র্যাকেটের ভেতরে, তখন সেই ভার্বের শেষে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এইগুলো ফ্রেজের পর মূল ভার্বের সাথে কী করা লাগবে, আমাদের ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করে দিতে হবে। তাহলে আমি আবারও এটা রিপিট করি, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পর ভার্বের আইএনজি হয়। যেমন এখানে আমরা একটি এক্সাম্পল দেখি যে আই অ্যাম লার্ন ইংলিশ, অর্থাৎ আমি ইংলিশ শিখতেছি, তাহলে এখানে আমার ইংলিশ শেখার দক্ষতা, অর্থাৎ আমি শিখতে পারতেছি, আমি মানুষ, আমার ক্ষমতা আছে, আমার দক্ষতা আছে, আমার এবিলিটি আছে, আমার সামর্থ্য আছে, তাহলে আমি এখানে সক্ষম হইলাম। আর সক্ষম হইলাম বিদায়, আমি যাদের পর ভার্বের সাথে আমাদের কী করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে লার্নের শেষে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে আমি যার। কিন্তু যদি পরক্ষণে আমরা যদি পরবর্তীতে যদি লক্ষ্য করি, ইংলিশ ইজ লার্ন বাই মি, এখন যদি ইংলিশ ইজ, এখানেও তো বিভার্ব, ইজটাও এখানে বিভার্ব, এমটাও কিন্তু এখানে বিভার্ব, এখানে যেমন আইএনজি হলে এখানে লার্নের সাথে আবার আইন যুক্ত করলে এটা হবে রং, এটা ভুল হবে, কারণ এখানে ইংলিশ শিখতেছে না, অর্থাৎ ইংলিশ আমার দ্বারা শেখা হচ্ছে, অর্থাৎ আমি ইংলিশ শিখতেছি, তাহলে সেক্ষেত্রে ইংলিশ এখানে অক্ষম হয়ে গেল, সেজন্য এখানে লার্নের পাস্ট পার্সন ফর্ম এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এটা অ্যান্সার হবে লার্নড, এটা পেসিভ হয়েছে। আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে আই অ্যাম লার্ন ইংলিশ, তাহলে এখানে লার্নের শেষে আইন যুক্ত করতে হবে, কারণ অ্যাম, ইজ আর ওয়াজারের পর ভার্বের আইএনজি যখন সাবজেক্ট কি সক্ষম হয়, আর যখন সাবজেক্ট থাকা সত্ত্বেও সাবজেক্ট যখন অক্ষম হবে, তখন অ্যাম, ইজ আর ওয়াজারের পর ভার্বের কী করা লাগবে না, ভার্বের শেষে আইন যুক্ত করা যাবে না, তখন ভার্বের পাস্ট পার্সন ফর্ম করতে হবে। তাহলে ইংলিশ ইজ, এখানে লার্নের পাস্ট পার্সন ফর্ম হবে কি, লার্নড। এখানে আইন যুক্ত করে দিলে এরকম অর্থ আসে যে ইংলিশ কি শিখতেছে, আসলে ইংলিশ একটা ভাষা, ইংলিশ কি শিখতেছে, ইংলিশ তো শিখতেছে না, মানুষই তো ইংলিশ শেখে, অর্থাৎ আমিও তো ইংলিশ শিখি, তাহলে আমি সেক্ষেত্রে সক্ষম, তাহলে এই বিভাগের উপর ভার্ব আইএনজি, আর ইংলিশ এক্ষেত্রে অক্ষম, তাহলে এটার ভার্বের পাস্ট পার্সন ফর্ম করে দিতে হবে, আর এটা পেসিভ। এবং সর্বশেষ আমরা নিয়মের দিকে লক্ষ্য করি যে ভার্বের শেষে এস, ইএস এবং আইএস কখন যুক্ত হয়। এটা খুব সহজ, আমরা যে কোনো বাংলাদেশের যে কোনো ইংলিশ গ্রামার বই খুললে বা যে কোনো আমরা ইংলিশ
বই খুললে রাইট ফর্ম ভার্বসের চ্যাপ্টারের শুরুতে এই নিয়মটা থাকে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা অবশ্যই কিন্তু প্রেজেন্ট টেন্স থাকতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকতে হবে। অন্য কোনো টেন্স হলে সেটা কিন্তু আবার প্রযোজ্য হবে না। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা ওই সেন্টেন্সের টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে মূল ভার্বের শেষে এস, ইএস অথবা কি যুক্ত করতে হবে, আইএস যুক্ত করতে হবে। আমরা একটু উদাহরণ দেখি। যেমন বলা হচ্ছে দ্য মুন, মুন শব্দের তো আমরা জানি কি চাঁদ, শাইন এট নাইট, অর্থাৎ চাঁদ রাতে কী দেয়, কিরণ দেয়। তাহলে এখানে দ্য মুন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য শাইনের শেষে আমাদের যুক্ত করতে হবে কি এস। তো এরকম আরও অনেকগুলো নিয়ম আছে। আসলে আমরা যদি টেন্সটা ভালো করে একটু বুঝি এবং পাশাপাশি যদি আমাদের ভয়েসের উপর আমাদের যদি দখল থাকে তাহলে রাইট ফ্রম ভার্বস 100%-এর মধ্যে 99% অ্যান্সার করা সম্ভব। আরও অনেকগুলো নিয়ম আছে, পরবর্তী ক্লাসে অবশ্যই এই নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আমি আজকে সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে ভার্ব হচ্ছে কি অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এবং খেয়াল রাখতে হবে উইদাউট ভার্ব দেয়ার ইজ নো সেন্টেন্স, ভার্ব ছাড়া ইংলিশে কোনো বাক্য হয় না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আমাদের সবাইকে জানতে হবে। ভার্বের ডিফিনিশনে বলা হয় ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড এবং প্লেস আ ভাইটাল রোল ইন বিল্ডিং আপ এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য গঠন করার ক্ষেত্রে ভার্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ভার্ব অনেক প্রকারের হয়, বিশেষ করে দুই দুই করে হয়। যেমন আমরা একটু আগে ক্লাসের টিউটোরিয়ালের শুরুতে আমরা জেনেছি যে ফানিট ভার্ব, নন ফানিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে ভার্ব মূলত দুই প্রকার, একটি হচ্ছে অক্সিলি ভার্ব আর একটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। অক্সিলি মানে হচ্ছে সাহায্যকারী আর প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে কি মূল। তাহলে অক্সিলি ভার্ব একটু আগে আমরা দেখছি যে বি বলতে আমাদের খেয়াল রাখতে হবে বর্তমান অর্থে অ্যাম ইজ আর, অতীত অর্থে ওয়াজ আর এবং ভবিষ্যৎ অর্থে শ্যাল এবং উইল। এবং বির সঙ্গে যখন আইন যুক্ত হয় তখন হয় বিং, আর বির যখন পাস্ট পার্সন ফর্ম হয় তখন কী হয়, বিন হয়। আবার অনুরূপভাবে যদি হ্যাভ লক্ষ্য করি, বর্তমান অর্থে হ্যাভ হ্যাজ, অতীত বুঝাতে হ্যাড, আর ভবিষ্যৎ যদি আমরা যদি হিসাব করি তাহলে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আমরা ধরতে পারি। আর হ্যাভ হ্যাজের সঙ্গে আইন যোগ করলে হবে হ্যাভিং, হ্যাভ হ্যাজের পাস্ট পার্সন ফর্ম হবে কি হ্যাড। এবং ডু ভার্ব আছে, বর্তমান অর্থে ডু ডাজ, অতীত বুঝালে ডিড এবং ভবিষ্যৎ অর্থে শ্যাল ডু এবং উইল ডু আমরা ধরতে পারি। এবং ডুর সঙ্গে আইন যোগ করলে হবে কি ডুইং, আর ডু ডাজের পাস্ট পার্সন ফর্ম হচ্ছে কি ডান। এবং এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বের মূল ফর্ম হচ্ছে মূলত পাঁচটি রয়েছে, একটা প্রেজেন্ট, একটি পাস্ট, একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা ভার্বের আইএনজি ফর্ম যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, এবং সর্বশেষ হচ্ছে ভার্বের এস, ইএস অথবা আইএস ফর্ম। এবং সবচেয়ে মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সাহায্যকারী ভার্ব যত লাফালাফি করুক না কেন, প্রিন্সিপাল ভার্বের যে পাঁচটি ফর্ম রয়েছে এই পাঁচটি ফর্মে অবশ্যই পূরণ করতে পারবে না, বড় জোর হলে 4টি ফর্ম পর্যন্ত পূরণ করা যেতে পারে। যেমন বর্তমান অর্থে অ্যাম ইজ আর, অতীত অর্থে কী হবে ওয়াজ ওয়্যার, এবং এটার যদি পাস্ট পার্সন ফর্ম করা হয় তাহলে হবে কি বিন। আবার এটার সাথে যদি আইনচু করা হয় তাহলে হবে কি বিং। তাহলে বর্তমান অর্থে কি প্রেজেন্ট হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট হচ্ছে কি ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্সন ফর্ম হচ্ছে বিন এবং আইনজি ফর্ম হচ্ছে বিং। কিন্তু অ্যাম ইজ আর ওয়াজ এর শেষে এস, ইএস, আইএস যুক্ত করা যায় না।